হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে আজকের মার্কেটটা হঠাৎ করে এত বড় একটা ক্র্যাশ টাইপের করলো কেন। এটা দেখতে 1% হলেও, অর্থাৎ নিফটি আজকে 1%-এর কাছাকাছি ফল করেছে, 1.2%-এর কাছাকাছি। সিমিলারলি সেন্সেক্স 800 পয়েন্টসের কাছাকাছি ডাউন। তো এরকম পরিমাণ ফল করলেও আজকের ফলটা ছিল ব্রুটাল ফল। কেন ব্রুটাল ফল? তার কারণ হচ্ছে আপনি যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টটা দেখেন তাহলে মানে রীতিমতো মোস্ট অফ দ্য স্টক আর ইন রেড। 85টার ওপর শেয়ার আজকের ডেটে রয়েছে নিফটি 500-এর মধ্যে, যেটা 5%-এর থেকে বেশি ফল করেছে আজকের ডেটে, রাইট? তো আজকে এরকম একটা বড় ফল হঠাৎ করে হলো কেন? মার্কেট তো রেঞ্জ বাউন্ড থাকার কথা ছিল, তো তা সত্ত্বেও এরকম কেন ফলটা হলো সেই বিষয়টা নিয়ে আজকে একটু ডিসকাশন করব। তো ডিসকাশনটা শুরু করব চাইনিজ একজন ফিলোসফার এবং তার সাথে সাথে একজন স্ট্র্যাটেজিস্ট ছিলেন, আর তার নাম হচ্ছে সান জু, SUN সান TZU, সান জু স্পেলিংটা মানে প্রোনাউন্সিয়েশনটা। তো সান জু যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে ডোন্ট ইন্টারাপ্ট ইউর এনিমি ওয়েন দে আর মেকিং মিস্টেক। অর্থাৎ যখন আপনার শত্রু কোনো একটা ভুল করে যাচ্ছে তখন তাকে কোনোভাবেই ইন্টারাপশন করবেন না, রাইট? তো এই কথাটা আমি কেন বললাম, তার কারণ বর্তমান দিনে অর্থাৎ আজকের ডেটে ইউএসের সাথে কিন্তু সেই জিনিসটাই ঘটেছে। হঠাৎ করে আমি জিও পলিটিক্সে কেন চলে যাচ্ছি বা আজকের মার্কেটে এত বড় ব্রুটাল ফলের সাথে সাথে জিও পলিটিক্সের কী সম্পর্ক, চায়নার কী সম্পর্ক, সেই পুরো বিষয়টা নিয়ে আমি আসছি। তো বিষয়টা হচ্ছে যে লাস্ট কিছুদিন যাবৎ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কন্টিনিউয়াসলি সকলকে থ্রেট দিয়ে যাচ্ছিলেন। আমি যদি ডেনমার্কের কথা ভাবি তো ডেনমার্কের হাত থেকে গ্রিনল্যান্ডকে ছিনিয়ে নেওয়ার একটা কথা বলছিলেন। তার সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নের থেকে তিনি নেটোর যে ফান্ডিং দেওয়াটা সেটা তিনি বন্ধ করে দিয়েছেন। পানামা ক্যানেলের ওপর অর্থাৎ ওই জোনে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তার ওপরে তিনি স্যাংশন জারি করছেন। তার নিয়ারেস্ট যে সমস্ত মানে কান্ট্রিগুলো রয়েছে, ফর এক্সাম্পল মেক্সিকো এবং তার সাথে সাথে কানাডা, সেগুলোর ওপরেও তিনি স্যাংশন জারি করেছেন। তিনি রীতিমতো একটা হুইপ জারি করার মতো চারিদিক থেকে মানে তার যারা বন্ধু আছেন তাদেরকে নিজেই ধীরে ধীরে শত্রু করে ফেলছেন, রাইট? এরকম একটা সিচুয়েশনসের মধ্যে দিয়ে ইউএস প্রেসিডেন্ট যাচ্ছেন। তো সেই অবস্থায় চায়নার যে স্টেজটা ছিল, মানে যে স্টেটে চায়না ছিল, যে তারা কিন্তু সম্পূর্ণভাবে চুপচাপ সাইলেন্টলি পোলাইটলি কাজ করে যাচ্ছে। এই জায়গায় ডিপ্লোমেসিক্যালি যে জিনিসটা করেছে চায়না সেটা হচ্ছে মানে WHO কাছ থেকে যখন ডোনাল্ড ট্রাম্প ফান্ডিংটাকে তুলে নিলেন তখন চায়না যে কথাটা বলতে শুরু করলো সেটা হচ্ছে যে না, আমরা WHO-কে ফান্ডিং করব, যেরকম করছিলাম তার থেকে বেশি করব। তারপরে পরিবেশের উপর মানে ডোনাল্ড ট্রাম্প যখন অপোজিট একটা পদক্ষেপ নিচ্ছেন, চায়না সেই জায়গায় বাকি পৃথিবীর কাছে একটা নিজেকে মাসিহা প্রমাণ করার একটা যে বেশ বড় রকমের প্রচেষ্টা সেটা কিন্তু ডিপ্লোমেসির থ্রুতে করে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে ইউএসএ যাদেরকে কেন্দ্র করে মানে একটা যারা তার আগের বন্ধু ছিল তাদের ওপর সে যখন এই সমস্ত অ্যাটাকগুলো আনছে তখন চায়নার সাথে তাদের কিন্তু কোলাবোরেশনটা ডিপ্লোম্যাটিক্যালি অনেক বেটার হচ্ছে এবং তাদের মধ্যে রিলেশনশিপটা বেটার হচ্ছে, রাইট? তো এই রকম যখন একটা ডিপ্লোম্যাটিক সিনারিওস চলছে তার সাথে সাথে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে গতকাল ইভিনিংয়ের দিকে বা তার মানে কিছুক্ষণ আগেই আর কি। তো কি হয়েছে না, চায়না ডিপসিক R1 নামে একটা ভালো AI মডেল বা AI এর যে ওয়েবসাইট আছে বা AI এর যে আমরা সফটওয়্যারগুলো দেখি সেরকম একটা সফটওয়্যার রিলিজ করেছে, যেমন ChatGPT, যেমন গুগলের ক্ষেত্রে জেমিনি। তো এরকম যেরকম সফটওয়্যারগুলো রয়েছে ঠিক সেই টাইপের OpenAI এর সমতুল্য একটা বা ChatGPT সমতুল্য একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, যে প্রোডাক্টটার নাম হচ্ছে ডিপসিক। ওকে, তো এই ডিপসিক প্রোডাক্টটাতে চায়না AI ব্যাটেল যেটা চলছিল সেই AI ব্যাটেলটাকে কিন্তু সম্পূর্ণভাবে উইন করতে চলেছে বলে মানে ম্যাক্সিমাম জন মনে করছে। তার কারণ হচ্ছে ChatGPT থেকে অন্যান্য যে সমস্ত মডেলগুলো রয়েছে সমস্ত মডেলগুলো রীতিমতো পেড ভার্সন আছে, বাট সেই জায়গা থেকে দেখতে গেলে চায়নার যে মানে ডিপসিক বের করেছে সেটা কিন্তু ফ্রি ভার্সন, প্রথম কথা।
দ্বিতীয় কথা হচ্ছে তার এফিসিয়েন্সি যথেষ্ট ভালো, তাদের ওপর হার্ডওয়্যারের ওপর কিছু লিমিটেশন থাকলেও সে যথেষ্ট ভালো একটা মানে পারফরমেন্সও দিতে শুরু করেছে। তো এই জায়গায় যেটা মনে করা হচ্ছে বা এই মানে পুরো গ্লোবালি যে জিনিসটা মনে করছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড যেটা মনে করছে যে এই ব্যাটেলে হয়তো বা এই যুদ্ধে হয়তো চায়না অনেকটা এগিয়ে যাচ্ছে, রাইট? এবং এই এগিয়ে যাওয়ার কারণে আপনি যদি দেখেন সেহেতু চায়নার মার্কেট কিন্তু আজকের ডেটে 3%-এর কাছাকাছি বেড়েছে। আমি নিজে হেভিলি চায়নায় ইনভেস্টেড, আমি অলরেডি বলেও ছিলাম আগে ইউটিউবে যে আমি চায়নাতে ইনভেস্ট করছি, এবং এর সাথে সাথে আপনি যদি দেখেন আমি আমার স্টুডেন্টদেরও বলেছিলাম যে কোন মুহূর্তে আমি চায়নায় কেন মানে হেভিলি ইনভেস্টেড, একটা আন্ডারভ্যালুড মার্কেট, এবং তারা গ্লোবালি একটা ডিসরাপশনের দিকে ডেফিনেটলি যাবে, কারণ দীর্ঘদিন ধরে তারা চুপচাপ বসে রয়েছে। তো ভিতরে ভিতরে তারা কিন্তু বিভিন্ন দিক থেকে ইনোভেশনস করছে, সেটা বিওয়াইডির কার্ড হতে পারে, সেটা ডিপসিক হতে পারে। এখন এআই ব্যাটেলটার দিকে যেদিকে পুরো পৃথিবী তাকিয়ে রয়েছে, অর্থাৎ এই যে টেকনোলজিক্যাল যে চেঞ্জেসটা বা টেকনোলজিক্যাল যে শিফটটা হতে চলেছে, সেখানে ডিপসিকের কিন্তু একটা বেশ বড় রকমের স্টেক থাকবে, এবং এই স্টেকটা যদি আসে তার সাথে ব্রিক্স কারেন্সি যদি নিয়ে আসে, সমস্ত কিছু যদি নিয়ে আসে, গেমটা অনেকটা ইউএসের হাত থেকে ধীরে 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 বেরিয়ে যাবে। তো পুরো পৃথিবী কিন্তু যেটা আগে আমরা ভাবছিলাম যে দুটো ওয়ার্ল্ডে বিভক্ত হবে, সেরকম একটা জায়গাতেই যাচ্ছে। যদিও এটা খুব আর্লি স্টেজ এত বড় কথা বলার মতো, বাট যেটা মানে টোটাল ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড আজকের ডেটে মনে করছে যে ব্যাটেলটা বা যে এআই এর জন্য কন্টিনিউয়াসলি ইউএস এর এত বড় নাম হচ্ছিল বা ইউএসএ সমস্ত জিনিসটাকে ডমিনেট করবে বলে মনে হচ্ছিল, সেই জায়গায় সম্পূর্ণভাবে ইস্টার্ন জোন থেকে এরকম একটা প্রোডাক্ট এসে যাওয়াটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এবং সেই কারণে আপনি যদি দেখেন আজকের ডেটে ইউএসএর যে ভিক্স আছে সেটা ডেফিনেটলি বেড়েছে, তার সাথে সাথে আমেরিকান যে সমস্ত কোম্পানিগুলোর ফিউচারগুলো যেগুলো ট্রেড হচ্ছে, কারণ আজকে এখনও তাদের মার্কেট ওপেন হয়নি, রাত্রি 8টার পর মার্কেট ওপেন হবে, তো সেই জায়গা থেকে আমরা ইউএস মার্কেটটার দিকে আজকে নজর রাখবো। তো যেটা প্রত্যেকেই মনে করছে যে ইউএসের যে টেকনোলজিক্যাল স্টকগুলোর মধ্যে বেশ বড় রকমের একটা বুম এসেছিল, সেটা কিন্তু অনেকটা প্রতিহত হবে, কারণ চায়না যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসে, প্রথম কথা সেটা চিপার হয়, সেকেন্ড কথা হচ্ছে তার কিন্তু টেকনোলজিক্যাল ফিচার যথেষ্ট থাকে এবং সেটা কস্ট এফেক্টিভ প্রচণ্ড পরিমাণে হয়, তো তার অ্যাডাপ্টেশন প্রচুর পরিমাণে বাড়তে পারে বলে একটা প্রাইমারিলি অ্যাজাম্পশন করা হচ্ছে। তো এই প্রাইমারি জিনিসটা দেখেই আজকের ডেটে যদি আমরা ইন্ডিয়ান মার্কেটের দিকে তাকাই, ইন্ডিয়ান মার্কেটকে সেইভাবে পানিশড করা হয়েছে, এটা হচ্ছে প্রথম রিজন। ওকে, কারণ হচ্ছে আপনি যদি আইটি স্টকগুলো দেখেন, আইটি স্টক বা আইটি সেক্টরটা দেখবেন টোটালি 3%-এর কাছাকাছি ডাউন। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারা প্রত্যেকে কিন্তু ইউএসকে সার্ভ করে, বাট সেই জায়গা থেকে দেখতে গেলে চায়না যদি এরকম একটা বড় প্লেয়ার হয় এবং এই গেমের যদি 40%, 50% বা 30% মার্কেট শেয়ার যদি তারা নিয়ে যায় এআই গেমের, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউএসের জন্য যেমন চ্যালেঞ্জেস হবে, সেরকম ইন্ডিয়ান আইটি কোম্পানির জন্য চ্যালেঞ্জেস হবে উইথ রেসপেক্ট টু অর্ডার অ্যান্ড অল, রাইট? তো সেই সমস্ত কারণের জন্য ইন্ডিয়ান যে সমস্ত আইটি কোম্পানিগুলো ছিল সেগুলো রীতিমতো পানিশড হয়েছে, এটা হচ্ছে রিজন নাম্বার 1। ওকে, আশা করি বোঝাতে পারলাম যে ঘটনাটা কি ঘটেছে কালকে ইভিনিং থেকে আজকে সকাল অবধি। নেক্সট যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে বাজেট একটা বড় ফ্যাক্টর। তো বাজেটের কারণে যেরকম ইকোনমিক কন্ডিশন রয়েছে, তো সেই জায়গা থেকে যে অ্যান্টিসিপেশনটা করা হচ্ছে যে এই বাজেট থেকে মোটামুটি ভালো কিছু একটা হতে পারে না বা সব কিছুই খারাপ হবে, এইরকম একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়েছে ইনভেস্টারদের মধ্যে, এবং তার সাথে সাথে ট্রিমেন্ডাস লেভেল অফ এপিআই বা এফআইআই এর মধ্যে সেলিংটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এই সমস্ত কিছুগুলো কিন্তু আমাদের এই ওভারভ্যালুড মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকমের প্রেশার তৈরি করেছে, এবং যে প্রেশারটা আজকের ডেটে কিন্তু বেশ ভালো রকমভাবে আমরা ফিল করলাম। আমি যেটা এক্সপেক্ট করছি যে এটা হচ্ছে প্রি বাজেট র্যালি, অর্থাৎ বাজেট শুরু হওয়ার আগে মার্কেটের একটা র্যালি হয়, সেই র্যালিটা অ্যাকচুয়ালি দিতে শুরু করেছে। আমি যেটা গতকাল বলেছিলাম যে এখান থেকে ক্যালেন্ডার স্প্রেড করলে বা কোনো একটা নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি করলে ভালো পয়সা আসতে পারে। তো ডেফিনেটলি নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিতে আপনি ভালো পয়সা আর্ন করতে পারেন, বাট সেখানে অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে। আমাকে নিজেকে আজকে আমার স্ট্র্যাটেজিকে অ্যাডজাস্ট করতে হয়েছে, এবং অ্যাডজাস্টমেন্টের পর নাও আই এম ইন গুড শেপ। মার্কেট যদি ফলো করে খুব একটা কিছু প্রবলেম নেই, বিকজ আমি সেইভাবেই পুরো জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। বাট যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে পুরো উইকটা একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে, সেটা কিন্তু হবে না বিকজ অফ দিস গ্লোবাল মানে চেঞ্জেস। তো আজকে ইউএসএ মার্কেটটাকে হচ্ছে দেখার কথা, কারণ তাদের ভিক্স অলরেডি বেড়েছে,
প্রত্যেকটা ফিউচার যে পজিশন রয়েছে সেগুলো 1%, কোনোটা 0.5% করে ডাউন। তো ইউএসএ মার্কেটটা ওপেন হলে তার মধ্যে কীরকম প্রেশার আসছে, কি সিনারিওস আসছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো, রাইট? তো সেই সমস্ত কিছু নিয়েই আজকে ইন্ডিয়ান মার্কেট সম্পূর্ণভাবে প্রেশারে ছিল। এছাড়া ফাইন্যান্সিয়াল সেক্টরের প্রচুর স্টক রয়েছে যাদের রেজাল্ট খুব খারাপ আসছে, সেগুলোও পানিশড হয়েছে। আমরা প্রচুর স্টককে পুরোপুরিভাবে পানিশড হতে দেখছি, এবং এই যে পানিশমেন্টটা হচ্ছে প্রত্যেকটা স্টকে, এটা মানে অনেক কাল আগেই আমার মনে হয়েছিল বা ফিল করেছিলাম, এবং সেটা ইউটিউবে বলেও ছিলাম যে জানুয়ারি টু মার্চ এই কোয়ার্টারের মধ্যে আমরা বেশ ভালো রকমের একটা মানে যন্ত্রণা ফেস করতে চলেছি। তো সেম জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, এবং আগামী দিনেও এই জিনিসটা আরও চলবে বলে মনে হয়। দেখা যাক বাজেট কীরকম হয়, বাজেট যেমন হবে সেই অনুযায়ী আমাদের নেক্সট মুভ হবে। বাট এটা হচ্ছে প্রি বাজেট র্যালি, তার সাথে সাথে গ্লোবালি বা জিও পলিটিক্যালি এই চেঞ্জেসটা আসার জন্য, এবং প্রত্যেক মুহূর্তে আমরা দেখছি নতুন নতুন ডাইনামিক্স। কারণ ইউএসের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। তো সেই সমস্ত পদক্ষেপগুলোতে কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো পৃথিবীর যে ডাইনামিক্সটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে যাচ্ছে। সেটা তার নিজস্ব কিছু স্টেপ, তার অপোজিটে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের কিছু স্টেক, এছাড়াও আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে জাপান এবং চায়না, এরা এই দুটো কান্ট্রি মিলে ইউএসের যে ডেবটা ছিল সেই ডেবের অনেকটা পরিমাণ মার্কেটে সেল করেছে। তার সাথে সাথে আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে ইউএস অয়েলের যে কনজামশন চায়না করতো সেটার পরিমাণ অনেক বেশি কমিয়েছে। ইউএসের ওপর চায়নাও 75%-এর কাছাকাছি ট্যারিফ বাড়িয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ইউএস চায়না বা এই যে এরিয়াটা রয়েছে তার মধ্যে একটা বেশ ভালো একটা ঠান্ডা যুদ্ধ চলছে। দেখা যাক এই যুদ্ধটা আলটিমেটলি কে জেতে। তো আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান এই মুহূর্তে মার্কেটে কিছু করার নেই। পোর্টফোলিও যারা হোল্ড করছেন তাদের জন্য অনেক মানে যন্ত্রণার সময় আসবে। তো সেই যন্ত্রণাটা আপনাকে মানে সহ্য করতে হবে আলটিমেটলি। তারপরে গিয়ে আপনি হয়তো কোনো একটা সময় ভালো রেজাল্ট পাবেন। বাট রাইট নাও মার্কেটের মধ্যে বেশ ভালো রকম প্রেশার থাকবে। আমি আগেও যেটা বলেছি এখনও সেটা বলছি, ইনভেস্টমেন্ট বা আমি ট্রেডিং যার কথাই বলুন না কেন, বিশেষ করে সুইং ট্রেডিংয়ের কথা বলছি, আমি নিজে কনভিন্সড নই, সো আমি এই মুহূর্তে কাউকে করতে বলবো না। ওকে, আর যেটা নতুন চেঞ্জেস এসছে ইন্ডিয়ান মার্কেটে, সেটা আরবিআই একটা নতুন চেঞ্জেস আনতে চলেছে। সেটা হচ্ছে যে আগামী একটা কোয়ার্টারে বা দুটো কোয়ার্টারের মধ্যে টোটাল 6 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস, 600 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস এর যে টোটাল সিকিউরিটিস হয় গভর্নমেন্ট সিকিউরিটিস, সেটা আরবিআই ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে লিকুইডিটি যোগান দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংকের কাছ থেকে তুলবে। এছাড়াও $5 বিলিয়ন কাছাকাছি ইউএসডি আইএনআর সোয়াপ কারেন্সির দিকে যাচ্ছে আরবিআই 31 জানুয়ারি। তো এই দুটো ডেটে মার্কেটের মধ্যে ধীরে ধীরে লিকুইডিটি আসবে, এবং তার সাথে 31 জানুয়ারি যখন এই জিনিসটা আরবিআই করবে তারপরে 1 তারিখ আমাদের বাজেট। তো সেই সমস্ত কিছু নিয়ে দেখা যাক অ্যাকচুয়ালি কারেন্সির দিক থেকে ইন্ডিয়ান মার্কেট কোন জায়গাতে যেতে পারে, এবং ব্যাংককে লিকুইডিটি যোগান দেওয়া হচ্ছে যাতে করে ব্যাংক আরও ভালো পজিশনে যেতে পারে। তো বাজেটের আগে এইরকম একটা স্টেপ, সেটা লিকুইডিটি পার্সপেক্টিভ থেকে অনেকটা বেশি হেল্প করবে ইকোনমিকে। বাট ওভারঅল ইকোনমিক কন্ডিশন যেটা বলছিলাম, আগেও বলেছি এখনও বলছি, খুব একটা ভালো নয়। গভর্নমেন্ট যদি খুব ভালো একটা কনজামশন ওরিয়েন্টেড বাজেট নিয়ে আসতে পারে বা পপুলিস্ট বাজেট নিয়ে আসতে পারে, তাহলে এই জায়গা থেকে একটা মানে উপরের দিকে র্যালি হয়তো টু সাম এক্সটেন্ড আমরা দেখতে পারি। বাট সেটা খুব যে দীর্ঘস্থায়ী হবে সেটা আমার মনে হয় না। তার কারণ হচ্ছে Q3 রেজাল্টও খুব একটা ভালো আসছে না, এরপরে Q4 এর রেজাল্ট। সুতরাং আগামী 3-4 মাস ভালো যন্ত্রণার মধ্যে থাকবো যদি না বাজেট ভালো হয়, রাইট? তো এটাই হচ্ছে মার্কেটের কন্ডিশন। আমি নিজে কোনো পোর্টফোলিও হোল্ড করছি না, আমি একমাত্র চায়নার ইটিএফে কিছু ইনভেস্টমেন্ট আছে, এছাড়া ইন্ডিয়ান নিফটিতে কিছু ছোটোখাটো মানে ইটিএফে ইনভেস্টমেন্ট আছে, সেটা খুবই সামান্য আমার ক্যাপিটালের রেসপেক্টে। বাট এছাড়া আমি কোনো ওভারনাইট পজিশন নেই। আর ডেফিনেটলি ওভারনাইট পজিশন আছে, সেটা হচ্ছে আমার শর্টের দিকে। সেগুলো নিয়ে আমি অলরেডি কথা বলেছি, নতুন করে আর কিছু বলতে চাইছি না, সেগুলো আমার স্টুডেন্টরাও জানেন এবং বাকিরাও জানেন। বাট ওভারনাইট সুইং পজিশন বা স্টকের কোনো পজিশন সেগুলো আমার একদমই নেই। আপনারাও আপনাদের পজিশনকে হালকা রাখার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট এই মুহূর্তে হঠকারী হয়ে করে দেবেন না, ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকুন। মার্কেটকে অনেক ভালো আন্ডার ভ্যালুড পজিশনে পাবেন,
সেই জায়গাতে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। বাট এখন কেবলমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ, এটুকুই বলতে পারি। এছাড়া নতুন কিছু আপডেট দেওয়ার নেই। মার্কেটে আজকে যথেষ্ট খারাপ কন্ডিশন এবং মার্কেট ফলের যে অ্যাকচুয়াল রিজনটা সেটা আমি আপনাকে আজকে বললাম। এবং এই মার্কেটটা স্লাইডলি বাড়ার একটা পসিবিলিটি, ক্ষীণ পসিবিলিটি হচ্ছে ওই শনিবার দিন বা সোমবার দিন থেকে হবে সামনের উইকে, যদি বাজেট ভালো হয়। আর বাজেট যদি ভালো না হয় তাহলে কপালে আরও দুঃখ আছে আমাদের সকলের। ওকে, এটা বলেই আপাতত আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।